দর্শক সবাইকে আমন্ত্রণ নিউজ 24 সকাল 9টার বিরতিহীন সংবাদের সঙ্গে আছি আমি তামিমুর রহমান তন্ময়। বর্তমান পদ ছাত্র দলের সাধারণ সম্পাদক, কিন্তু পেয়েছেন ইউপি নির্বাচনে নৌকার টিকিট। ইউপি নির্বাচনে বেশ কিছু ইউনিয়নে বিএনপি, জামাত নেতা ও সরকারি অর্থ আত্মসাৎ মামলার আসামি সহ বিতর্কিত ব্যক্তি দলীয় মনোনয়ন পেয়েছেন। তবে মনোনয়ন বোর্ডের সদস্যরা বলছেন অভিযোগের সত্যতা পেলে মনোনয়ন বাতিল করা হবে। তৌফিক মাহমুদ মুন্না জানাচ্ছেন বিস্তারিত। আশরাফুল হক ইউনিয়ন ছাত্রদলের বর্তমান সাধারণ সম্পাদক, অথচ তিনিই পেলেন দ্বিতীয় ধাপে ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন। দ্বিতীয় ধাপে 8 বিভাগে 848টি ইউনিয়নে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। স্থানীয় মনোনয়ন বোর্ডের টানা 6 দিনের সভায় এই দলীয় মনোনয়ন চূড়ান্ত করা হয়। প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে এই সভা অনুষ্ঠিত হয়। চুল চেরা বিচার বিশ্লেষণ করে দলীয় প্রার্থী চূড়ান্ত করা হলেও বেশ কিছু ইউনিয়নে বিএনপি, জামাত নেতা, রাজাকার সন্তান, সরকারি অর্থ আত্মসাৎ মামলা আসামি সহ বিতর্কিত ব্যক্তিরা দলীয় মনোনয়ন পেয়েছেন। বিভিন্ন গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের নেতাকর্মীরাই এসব মনোনয়নের সমালোচনা করছেন। কোনো অভিযোগ পেলে কঠোরভাবে তদন্ত করা হবে, অভিযোগ প্রমাণ হলেই মনোনয়ন বাতিল, এমনটাই বললেন মনোনয়ন বোর্ডের এই সদস্য। এটি গীতা, বাইবেল বা কোরআন শরীফ নয় যে এটি পরিবর্তনযোগ্য নয়। কাজে এরকম যদি কোনো অভিযোগ আসে, যেমন গতকালকেও আমরা প্রায় 3-4টা পরিবর্তন করেছি অভিযোগের ভিত্তিতে, কাজে অভিযোগগুলিকে কিন্তু কঠিনভাবে আমলে নেওয়া হচ্ছে এবং সে আমলে নিয়ে কিন্তু সেগুলি সংশোধন করা হচ্ছে। তৃণমূলে যারা এসব বিতর্কিতদের নাম পাঠিয়েছে তাদেরকেও ব্যবস্থা নেওয়া হবে। ধরো যারা বিতর্কিত নামগুলি পাঠান বা বিএনপি, জামাত সংশ্লিষ্টতা যাদের রয়েছে তাদের যে নামগুলি পাঠান, যারা পাঠান এর সঙ্গে যারা সংশ্লিষ্ট থাকেন তাদেরকেও জবাবদিহির মধ্যে নিয়ে আসা উচিত। আগামী 11 নভেম্বর দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা। নিরপেক্ষ নির্বাচন আদায়ে সরকারের আচরণ বিএনপিকে আন্দোলনে নামতে বাধ্য করছে বলে অভিযোগ বিএনপি নেতাদের। তারা বলছেন, আন্দোলন ঠেকাতে সরকার শীর্ষ নেতাদের মামলা দ্রুত নিষ্পত্তির কৌশল আছে। এই মুহূর্তে জোট রাজনীতি কার্যকর নয় বলে সরকার বিরোধী সব দলকে যুগপৎ আন্দোলনের ছকে দল সাজানোর পরামর্শ দিয়েছেন তারা। তহিদ শান্ত জানাচ্ছেন বিস্তারিত। গেল 1 মাসে দফায় দফায় নেতাকর্মীদের সঙ্গে লাগাতার রুদ্ধদ্বার বৈঠক করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এরপর থেকেই মাঠে ময়দানে কিংবা ঘরোয়া অনুষ্ঠানে সুযোগ পেলেই সরকার হটানোর আন্দোলনে নামার কথা বলে হুঁশিয়ারি দেয়া শুরু করেন বিএনপি নেতারা। তারা বলছেন, আইনি বাধায় খালেদা জিয়া এবং তারেক রহমান আন্দোলন ও নির্বাচনে সশরীরে থাকতে পারছেন না। এটা জেনে বুঝেই আওয়ামী লীগের সঙ্গে এবারের খেলার মাঠ সাজাচ্ছেন তারা। আন্দোলন করতে তো বর্তমান সরকার আমাদেরকে বাধ্য করছে। আওয়ামী লীগের মতো আগুন দেওয়া, সাপের মতো মানুষ পিটিয়ে মারা বা অন্যান্য সমস্ত আমরা বিএনপি এগুলো বিশ্বাস করে না। বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমান একটা পরিস্থিতির শিকার। যদি নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হয়, সেই নির্বাচন অবশ্যই তারেক রহমান সাহেব বেগম খালেদা জিয়ার মনোকাঙ্ক্ষা উপলব্ধি করেই আমাদের স্ট্যান্ডিং কমিটি মেম্বাররা নমিনেশন দিবেন। তাহলে প্রধানমন্ত্রী কে হবেন? এই প্রশ্নটা অত্যন্ত শিশু সুলভ প্রশ্ন। বিএনপির সংসদীয় কমিটি ঠিক করবে যে সরকারের নেতৃত্ব কে দেবে। আজকের জামাতে অনেক গুণী এবং ভালো মানুষ আছে। জামাতকে বিএনপি এখনো এই চোখেই দেখে, কিন্তু রাজাকারের দল এই ভার তারা আর নেবেন না। কিন্তু 71 সালের জামাত এবং 2021 সালের জামাত, দ্যার ইজ এ ডিফারেন্স। বর্তমানে জামাত আমি মনে করি কিছু আধুনিক লোক, শিক্ষিত লোক এর মধ্যে আছে, যে নাই তো তা তো না, কিন্তু ওই যে বদনাম জামাত মানে একটা খারাপ দল, অ্যান্টি লিবারেশন পার্টি। জোটবদ্ধ আন্দোলন ও নির্বাচন প্রক্রিয়ায় যৌথ অংশগ্রহণ, কোনোটিতেই এখন আর কোনো বিশ্বাস নেই বিএনপির। আন্দোলনের তীব্রতা যখনই বাড়বে তখনই হামলা মামলার এবং মামলা যেগুলো আছে সেগুলো দ্রুত শেষ করে সাজা দেবার প্রক্রিয়াও তত দ্রুত এগুবে। সকল জোটের রাজনীতি কিন্তু এখন অকার্যকর। প্রত্যেকেই যদি দল গুছায় তাহলে জোট থাকুক আর না থাকুক, যুগপৎ আন্দোলন কিন্তু বেগবান হবে। 2014 ও 2018 সালের নির্বাচন থেকে প্রাপ্ত শিক্ষা এবার কাজে লাগাতে চাইছে বিএনপি, এমনও মন্তব্য নেতাদের। বলা যায় নির্বাচন হোক। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। টানা 2 দিন ধরে চলছে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা। শরীরের তাপমাত্রা কমেছে, ডায়াবেটিসও স্বাভাবিক পর্যায়ে রয়েছে। তবে কোভিড পরবর্তী জটিলতা ছাড়াও আর্থাইটিস, কিডনি, লিভার, দাঁত ও চোখের নানা ধরনের রোগে ভুগছেন তিনি। এর আগে শারীরিক অবস্থার ফলো আপ করতে মঙ্গলবার বিকেলে তাকে এবার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। অবস্থা বিবেচনায় শেষ পর্যন্ত তাকে ভর্তি রাখার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। শারদীয় দুর্গাপূজার আজ বিজয়া দশমী। সারা দেশে প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে এবারের মতো সমাপ্তি ঘটবে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজার। বিসর্জনের ঢাক বাজবে, ঢাকের বলে রণিত হবে বিদায়ের মূর্ছনা। আজ সকাল 9:11 মধ্যে দুর্গাদেবীর দোষী বিহিত পূজা ও পূজান্তে দর্পণ বিসর্জন অনুষ্ঠিত হবে। গত সোমবার ষষ্ঠী তিথিতে বেলতলায় পূজার পর দেবী দুর্গার আগমন ও অধিবাসের মধ্যে দিয়ে দুর্গোৎসবের সূচনা হয়। পূজা উদযাপন পরিষদের হিসেবে এবার সারা দেশে 32,000 স্থায়ী ও অস্থায়ী মণ্ডপে দুর্গাপূজা হচ্ছে। ঢাকায় পূজা হচ্ছে 238টি মণ্ডপে। রাজধানীর উত্তরা মডেল টাউন আবাসিক এলাকার কয়েকটি সেক্টরে চলছে রাস্তার উন্নয়নে খোঁড়াখুঁড়ি। এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, কাজ শিডিউল মাফিক করছে না ঠিকাদার প্রতিষ্ঠান। এদিকে উন্নয়ন কাজে যাতে ভোগান্তি না হয় সেই বিষয়ে লক্ষ্য রাখতে সংশ্লিষ্ট ঠিকাদার এবং ডিএনসিসির প্রকৌশল বিভাগকে নির্দেশনা দিয়েছেন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। তালুকদার বিপ্লব জানাচ্ছেন বিস্তারিত। রাস্তায় জলাবদ্ধতা আর খানাখন্দ। উত্তরাবাসীর এমন ভোগান্তি দূর করতে আইডিআরএস প্রকল্পের অধীন উত্তরা মডেল টাউন 9, 10, 11, 12 ও 13 নম্বর সেক্টরে গভীর ড্রেন নির্মাণ ও রাস্তা মেরামত প্রকল্প হাতে নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ডিএনসিসির 4টি প্যাকেজে এর দরপত্রে 45 কোটি টাকা ব্যয়ে চলা এই কাজের ধীরগতি নিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যায়। ধীরগতি, অত্যন্ত ধীরগতি। আমার বাসা এখানে সামনে, এটুকু 6 দিনে এতটুকু কেটে গেছে, 6 দিনে এটুকু কেটে গেছে। আমি নিজেও আজকে এখান থেকে মোটরসাইকেল নিয়ে পড়ে গেছি, আমার তো কিছু করার নাই। যে গতি, এই গতি থেকে অন্তত 6 মাস লাগবে শুধু কাটতেই। এখন এইভাবে খুঁড়ে কতদিন রাখবে? যেমন 1 সপ্তাহ আগে খুঁড়ছে ওই দিকেরটা, তো সেটা এখনো মাটি বা কিছু করার কোনো কাজ নাই। তো অবশ্যই ওই সাইড যদি এরকম হয়, এই সাইডও 8-10 দিন এভাবে এমনি থাকবে। এছাড়া উন্নয়ন কাজের ফলে বিভিন্ন সেবা সংস্থার বাসাবাড়ির সংযোগ লাইন বিচ্ছিন্ন হলে তা মেরামত না করার অভিযোগও রয়েছে ঠিকাদারের বিরুদ্ধে। এই যে গ্যাসের লাইন ছুটে গেছিল, ওই 3 নম্বর হাউসের বেড়ারে টাকা দিছে, যার যে টাকা দিয়া সবাই ঠিক করতেছে। এদিকে সাধারণ মানুষের চলাচলের ভোগান্তি দূর করতে ঠিকাদার শিডিউল মাফিক এবং দ্রুত কাজ শেষ করার তাগিদ দিলেন ডিএনসিসি মেয়র। যে ঠিকাদারাই কাজ করবেন না কেন, অবশ্যই তাদেরকে সর্বোচ্চকে প্রায়োরিটি দিতে হবে, যে নগরবাসীর ভোগান্তির যেন কম হয়। যে কোনো একটি রাস্তা করতে গেলে কিন্তু ভোগান্তি হবেই, কিন্তু যতটুকু সহনীয় অবস্থায় রাখা যায় এটি দেখতে হবে। টেকসই রাস্তা ও ড্রেন নির্মাণে সিটি কর্পোরেশনের আরও তদারকির প্রয়োজন বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। তালুকদার বিপ্লব, নিউজ 24, ঢাকা। দেশে গেল 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও 7 জন মারা গেছেন, যা গত 7 মাসে করোনায় সর্বনিম্ন মৃত্যু। এর আগে গেল 11 মার্চ করোনা আক্রান্ত হয়ে 6 জনের মৃত্যু হয়েছিল। গেল 24 ঘন্টায় নতুন করে করোনায় শনাক্ত হয়েছেন 466 জন, যা বুধবার ছিল 518 জনে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এই নিয়ে দেশে পর্যন্ত মোট 15,64,485 জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে 27,737 জনের মৃত্যু হয়েছে। 24 ঘন্টায় 21,568টি নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার 2.16%। মৃত সন্তান জন্ম দিয়ে শেষ পর্যন্ত মারা গেলেন স্বামীর নির্যাতনে গায়ে আগুন দেয়া কিশোরী মা লাবণ্য। যৌতুকের টাকার চাপে শেষ পর্যন্ত নিজের গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন তিনি। রাজধানীর শেখ হাসিনা বার্ন ইউনিটে বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় লাবণ্যের। মেয়েকে নির্যাতনকারী স্বামী শাহিন আলম ও তার পরিবারের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন লাবণ্যের বাবা মা। প্লাবন রহমানের রিপোর্টে বিস্তারিত।
সুরাইয়া নেওয়াজ লাবণ্য 17 বছর বয়সী এই তরুণী এখন না ফেরার দেশে। নিজের গায়ে আগুন লাগিয়ে নির্যাতন থেকে মুক্তি খুঁজে চলে গেছেন পরপারে। মাত্র 17 বছর বয়সে জীবন শেষ করে দিতে চেয়েছেন সুরাইয়া নেওয়াজ লাবণ্য। বিয়ের 1 বছর না যেতেই স্বামীর যৌতুকের চাপ, সেই সঙ্গে শ্বশুরবাড়ির লোকজনের নানামুখী নির্যাতনে আত্মহত্যার পথ বেছে নেন এই স্ত্রী। পেটে সন্তানের আকার বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েই চলছিল লাবণ্যের ওপর শারীরিক মানসিক নির্যাতন। এসব সইতে না পেরে নিজের শরীর নিজেই ঝলসে দেন আগুনে। পরে রাজধানীর শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি হলেও শেষ রক্ষা হয়নি। বৃহস্পতিবার পৃথিবীর সব মায়া ছেড়ে চলে গেলেন লাবণ্য। তার আগে শরীরের 90 ভাগ পোড়া নিয়ে হাসপাতালে জন্ম দেন 5 মাসের মৃত কন্যা সন্তান। তোমার বাচ্চা হবে, একটু মানায় চলো। এই মানায় চলতে চলতে আজকে আমার মেয়ে মৃত্যুর দিকে চলে গেছে। ও মানাইতে ও কেন মৃত্যুর দিকে চলে গেল, আমি তাদের বিচার চাই। অথচ গত বছর নভেম্বরে ভালোবেসে বিয়ে করেন শাহিন আলম ও লাবণ্য। অভিযোগ, বিয়ের পর থেকেই শারীরিক ও মানসিক নির্যাতনের পাশাপাশি 2 লাখ টাকা যৌতুক চেয়ে স্ত্রীকে চাপে রেখেছিলেন স্বামী শাহিন সহ শ্বশুরবাড়ির লোকজন। এরই মধ্যে সন্তান সম্ভব হলেও এতটুকু সহানুভূতি মেলেনি। শেষ পর্যন্ত লাবণ্যের ঠাঁই হয় বাপের বাড়ি। সেখানে থাকা অবস্থায়ও ফোনে স্বামী যৌতুক দাবি করলে গত 9 অক্টোবর সন্ধ্যায় নিজের গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করেন লাবণ্য। আমার মেয়ের শেষ বক্তব্য একটা জিনিস, যে বাবা তুমি ওকে চাইলো না, যাই কিছু করো তুমি কোনো অবস্থাতে তাকে মাফ করো না। আমার মেয়ে যখন আত্মনাদ করতেছে তখন আমি আমার নিজেকে কন্ট্রোল করে রাখতে পারতেছি না। অভিযোগ সম্পর্কে কথা বলতে চেষ্টা করলে স্বামী শাহিনের 2টি নাম্বারই বন্ধ পাওয়া গেছে। তবে ফোনে শাহিনের বাবা আবু তাহের জানিয়েছেন, ঘটনা সম্পর্কে তিনি শুনেছেন, এ বিষয়ে বিস্তারিত কিছু জানেন না বলেই দাবি করেন তিনি। ও বলে কিসের জন্য আগুন দিছে শরীরের মধ্যে? আপনার বৌমা? জি, বৌমায় আগুন দিছে শুনছি, কথাটা আর কি। 2 লাখ টাকা যৌতুক চাইছে আপনার ছেলে? না, এটা আমি জানি না, তবে আগুন লাগাইছে কথাটা আমি শুনছি। সুরাইয়া ইয়াসমিন লাবণ্যের শ্বশুরবাড়ি ময়মনসিংহের ধোবাউড়ার খাগড়া এলাকায়, আর বাবার বাড়ি নেত্রকোনার কলমাকান্দার গাখাজোড়া এলাকায়। 5 দিন আগে বাবার বাড়ি থাকা অবস্থায় ফোনে স্বামীর সঙ্গে কথা হওয়ার পরেই গায়ে আগুন দেয় এই তরুণী। লাবণ রহমান, নিউজ 24, ঢাকা। দ্রব্যমূল্যের টানা ঊর্ধ্বগতিতে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। কেবল নিম্ন আয়ের মানুষই নয়, মধ্যবিত্তর জীবন চালানোই দায় হয়ে দাঁড়িয়েছে এ পর্যায়ে। নিত্যপণ্যের মূল্যের টানা ঊর্ধ্বগতি নিয়ে বিস্তারিত জানাতে কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুজ্জামান জাহিদ। জাহিদ, শুভ সকাল। জানতে চাই আপনার কাছে, নিত্যপণ্যের মূল্য নিয়ে কি বলছেন সাধারণ মানুষ? ধন্যবাদ তন্ময়। কুষ্টিয়ায় নিত্যপণ্যের যে দাম, সেটা ক্রেতাদের ভাষায় যদি বলা যায় যে বাজারে আগুন লেগেছে। তারা একেবারে চাল ডাল থেকে শুরু করে সবজি, তেল এবং আটা সব কিছুতেই কিন্তু বাজারে ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে। এবং তবে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কিছুটা বাজার কমেছে পেঁয়াজের এবং কাঁচামরিচের। গত সপ্তাহে যেখানে পেঁয়াজ 60-65 টাকা কেজি দরে বিক্রি হয়েছে, এ সপ্তাহে পেঁয়াজ বিক্রি হচ্ছে 50 থেকে 55 টাকা কেজি দরে। আর কাঁচামরিচ যেখানে 120 টাকা ছিল, সেখানে 80 থেকে 100 টাকার মধ্যে এখন বিক্রি হচ্ছে। আর আপনি জানেন যে সরু মিনিকেট যে চাল কুষ্টিয়াতে উৎপাদন হয়, সেই চালের বাজার কিন্তু 1 টাকা কমেছে কেজিতে। এবং গত 1 সপ্তাহ আগে যেখানে 58 টাকা বিক্রি হয়েছিল, এখন সেটা কিন্তু 1 সপ্তাহ ধরে সেটা 57 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আমি একজন ক্রেতার সাথে কথা বলবো। বাজারের এই যে পরিস্থিতি, আপনারা বাজার করতে এসে কি অসুবিধায় পড়ছেন? আসলে আমরা স্টুডেন্ট, বাড়ি থেকে খুবই সীমিত পরিমাণ টাকা আমাদের দেওয়া হয়। এই সীমিত পরিমাণ টাকা দিয়ে আমাদের বাজার করতে হয়, কিন্তু এই দামের ঊর্ধ্বগতিতে আমরা কখনোই গুড ফিল করছি না। আমাদের যদি একটু দামটা কমতো তাহলে হয়তো বা মানে টাকা পয়সা সামঞ্জস্যপূর্ণ রেখে লেখাপড়াটা ভালোভাবে চালিয়ে যাওয়া যেত। তো আপনি যে টাকা নিয়ে বাজারে আসছেন, আপনাদের তো একটা টার্গেট আছে, তাহলে পণ্য কি কম কিনছেন কিনা? হ্যাঁ, কম কিনছি একটু। শুনছিলেন তন্ময় যে যারা
যারা বাজারে আসছেন তারা যে পরিমাণ টাকা নিয়ে আসছেন আসলে সেই পরিমাণ পণ্য কিনে নিয়ে যে লক্ষ্য থাকছে সেই লক্ষ্য পরিমাণ পণ্য কিনে নিয়ে যেতে পারছেন না, পণ্য কম কিনে নিয়ে তাদেরকে আসলে বাজার থেকে যেতে হচ্ছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। চলে যাচ্ছি স্টুডিওতে তন্ময়। জাহিদুজ্জামান, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে কুষ্টিয়া থেকে যুক্তি হবার জন্য। বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী ও সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে ব্রিটিশ রাজকীয় নৌবাহিনীর যুদ্ধ জাহাজ চট্টগ্রামে এসে পৌঁছেছে। বৃহস্পতিবার সকালে বন্দরের জেটিতে এসে পৌঁছে জাহাজটি। এই সময় ব্রিটিশ হাই কমিশনার রবার্ট ডিকসন বলেন, অপার সম্ভাবনায় বঙ্গোপসাগরের নিরাপত্তায় বাংলাদেশের সাথে কাজ করতে আগ্রহী যুক্তরাজ্য নৌবাহিনী। চট্টগ্রাম থেকে নয়ন বুরাজোয়ার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দীর্ঘ ৮,০০০ কিলোমিটার নৌপথ পাড়ি দিয়ে ব্রিটিশ রাজকীয় নৌবাহিনীর যুদ্ধ জাহাজ HMS কেন্ট চট্টগ্রাম বন্দরের এনসিটি জেটিতে এসে পৌঁছেছে বৃহস্পতিবার সকালে। নৌবাহিনীর সুসজ্জিত বাদক দল ঐতিহ্যবাহী চিরায়ত রীতিতে ব্যান্ড পরিবেশনের মাধ্যমে তাদের অভিবাদন জানান। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে 5 দিনের শুভেচ্ছা সফরে আসা জাহাজের অধিনায়ক ও কর্মকর্তাদের ফুল দিয়ে স্বাগত জানান বাংলাদেশ নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন SM মঈনুদ্দিন। পরে এক সংবাদ সম্মেলনে ব্রিটিশ হাই কমিশনার বলেন, তার দেশ বঙ্গোপসাগরের নিরাপত্তায় বাংলাদেশ নৌবাহিনীর সাথে কাজ করতে চায়। Particularly those that have shared values like Bangladesh, and it is our pleasure to be here this week. Again, let me thank the Bangladeshi Navy for their help and support, and we look forward to our visit. The Bay of Bengal is an increasingly active and contested maritime space, and there's lots of scope for the navies of countries that support the international rule-based international system to work together. 18 সেপ্টেম্বর পর্যন্ত জাহাজটি চট্টগ্রাম বন্দরেই অবস্থান করবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চট্টগ্রামে বেড়েছে জ্বর, শ্বাসকষ্ট ও নিউমোনিয়া আক্রান্ত শিশু রোগীর সংখ্যা। চট্টগ্রাম মেডিকেলের শিশু ওয়ার্ডে ধারণ ক্ষমতার চেয়ে 3 গুণ বেশি শিশু রোগী ভর্তি রয়েছে। স্বজনদের অভিযোগ, হাসপাতাল থেকে বিনামূল্যে ওষুধ দেওয়ার কথা থাকলেও স্যালাইন ছাড়া সব ওষুধই কিনতে হচ্ছে তাদের। আর চিকিৎসকরা বলছেন, ঋতু পরিবর্তনের কারণেই এই রোগে শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে। নয়ন বুরাজোয়ার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামে হঠাৎ করে বেড়েছে জ্বর, শ্বাসকষ্ট ও নিউমোনিয়ায় আক্রান্ত শিশু রোগীর সংখ্যা। চট্টগ্রাম মেডিকেলের শিশু ওয়ার্ডে শয্যার চেয়ে কয়েক গুণ বেশি রোগী ভর্তি হয়েছে। সংকটের কারণে এক শয্যায় 3 শিশুকে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। অভিভাবকদের অভিযোগ, হাসপাতাল থেকে বিনামূল্যে ওষুধ দেওয়ার কথা থাকলেও বাইরে থেকে কিনতে হচ্ছে। ভর্তি দিছে, ভর্তি দেওয়ার পরে মানে ধরেন ডাক্তার একটা আসে, এরে বললে আসে, কিন্তু নার্সরা একদম আসে না। ওরা তো প্রেসক্রিপশন লিখে দিচ্ছে, এখান থেকে আনেন, এখান থেকে আনেন, ওরা এখান থেকে কোনো ওষুধ দিচ্ছে না আর কি। হঠাৎ করে রোগীর চাপ বেড়ে যাওয়ায় হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। নানা প্রতিকূলতার মধ্যেও শিশুদের চিকিৎসা সেবা নিশ্চিতে সব ধরনের চেষ্টা অব্যাহত আছে বলে জানায় কর্তৃপক্ষ। ব্রঙ্কোনিউমোনিয়ার কারণে রোগীর সংখ্যা বেড়ে গেছে এবং এক বিছানায় 2-3 করে রোগী আছে। নতুন কোনো রোগে আক্রান্ত হয় না, এটা আসলে ঋতু পরিবর্তনজনিত কারণে আর এটা বেড়ে গেছে। জনস্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, ঋতু পরিবর্তনের সময় শিশুদের এসব রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি থাকে, তাই অভিভাবকদের সচেতনতার কোনো বিকল্প নেই। পরিষ্কার পরিচ্ছন্নতা এক্ষেত্রে বিশাল ভূমিকা পালন করে। বাচ্চারা সাধারণত যেখানে সেখানে হাত দিয়ে থাকে, চোখের সামনে কোনো খাবার দেখলে সেটা মুখে দেওয়ার চেষ্টা করে, সেগুলো থেকে দূরে রাখতে হবে। এই জন্য পরিবারের সদস্যদের খেয়াল রাখতে হবে। চমেক হাসপাতালের শিশু ওয়ার্ডের 70 শয্যার বিপরীতে গড়ে প্রতিদিন 250 শতাধিক রোগী ভর্তি রয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। লেবাননের রাজধানী বৈরুতে বৃহস্পতিবারের সহিংসতায় নিহতদের স্মরণে আজ শুক্রবার জাতীয়ভাবে শোক দিবস পালনের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নাজিব মিকাতি। এক টুইট বার্তায় ঘোষণা দেন তিনি। দেশটির সহিংসতার ঘটনায় উদ্বেগ জানিয়ে দেশের শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। শহরের শান্তি ফেরাতে সেনাবাহিনী মাঠে থেকে নজরদারি করছে বলেও জানান তিনি। বৃহস্পতিবার বৈরুতে জাস্টিস প্যালেসের সামনে জড়ো হয়ে কালো পোশাকে বিক্ষোভ করে হিজবুল্লাহর হাজারো সমর্থক, যাতে অংশ নেন দেশটির রাজনৈতিক দল আমাল মুভমেন্টের সদস্যরাও। বিক্ষোভের এক পর্যায়ে চারদিক থেকে বন্দুকধারীরা এলোপাথারি গুলিবর্ষণ শুরু করলে ঘটনাস্থলেই 6 জনের মৃত্যু হয়। আহত হন অন্তত 32 জন। হামলাকারীদের পরিচয় ও সংশ্লিষ্টতা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এই হামলার ঘটনায় জড়িতদের শাস্তির আওতায় আনা হবে বলে জানিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন। রেফারির এক বিতর্কিত সিদ্ধান্তে সাফে বাংলাদেশের হয়েছে স্বপ্নভঙ্গ। ফুটবলারদের মাঝে এখনো সেই দুঃসহ ঘটনার রেশ কাটেনি। 16 বছর পর সাফের ফাইনালে খেলার সুযোগ হাতছাড়া হওয়ায় মানসিকভাবেই ভেঙে পড়েছেন ফুটবলাররা। মালের টিম হোটেলের মধ্যেই বৃহস্পতিবার সারা দিন কেটেছে ফুটবলারদের। এদিন ছিল না কোনো অনুশীলন। মালদ্বীপের মালে থেকে আরো জানাচ্ছেন মাহফুজুল ইসলাম। অষ্টম মিনিটে সুমন রেজার গোলে উল্লাস আর স্বপ্ন দেখার শুরু। সেই উল্লাস আর স্বপ্ন ভঙ্গ ম্যাচের 87 মিনিটে রেফারির বিতর্কিত এক সিদ্ধান্তে। ফাউল আর পেনাল্টির সেই সিদ্ধান্ত ভেস্তে দিয়েছে ফুটবলারদের সব কষ্ট। ম্যাচের পরদিনও তাই স্বাভাবিক নন দলের কোনো ফুটবলার। সবকিছু মিলিয়েই এটার একটা যে কষ্টের দিকটা আজকেও রয়ে গেছে। আমি দেখছি যে অনেকেই হয়তো সেটা থেকে বেরিয়ে আসতে পারছে না। নেপালের বিপক্ষে মাস্ট উইন ম্যাচ ড্র করে বিদায় বাংলাদেশের। সাফে না পারলেও আসন্ন লঙ্কা সফরে ট্রফি জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আনিসুর রহমান জিকো। আমাদের সামনে যেহেতু আবার একটা ভালো সুযোগ আছে, তো আমরা প্লেয়াররা সবাই মিলে ট্রাই করব যাতে একটা এই সার্জাতি টুর্নামেন্ট থেকে একটা ট্রফি আনতে পারি। সাফের আগে হঠাৎ দলের দায়িত্ব নেন অস্কার ব্রুজন। শুধু সাফের জন্য দায়িত্ব নেওয়া এই স্প্যানিশকে লঙ্কা অ্যাসাইনমেন্টে দেখা যাবে কি? এই সাফ শেষ হওয়ার পরে আশা করছি যে আমরা আমাদের ফুটবল ফেডারেশনের সম্মানিত সভাপতি জনাব কাজী সালাউদ্দিন এবং ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ সহ আমরা একসাথে বসে এটার পরবর্তী করণীয় সম্পর্কে ওনার ইচ্ছা এবং আমাদের চিন্তাভাবনার একটা সম্মিলন ঘটিয়ে আমরা শ্রীলঙ্কাতে খেলতে যাব। নভেম্বরে শ্রীলঙ্কায় 4 জাতির ফুটবল সিরিজে অংশ নেবে বাংলাদেশ। মালদ্বীপের মালে থেকে মাহফুজুল ইসলাম, নিউজ 24। শেষ করছে এখনকার বিরতিহীন সংবাদ। সঙ্গে থাকবার জন্য এতক্ষণ ধন্যবাদ সবাইকে।